বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের 1 বছর কতটা বদলেছে বাংলাদেশ? কেমন ছিল 2024 সালের 5ই অগাস্ট? বিবিসি বাংলা কিভাবে তুলে ধরেছিল আন্দোলনের ঘটনা প্রবাহ? জুলাই ঘোষণাপত্র কি মাত্রা যোগ করবে বাংলাদেশের রাজনীতিতে? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা। তার কথা তো শুনবো, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স আন্ডারে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয় তাতে। সেই গণ অভ্যুত্থানের 1 বছর পর এসেও প্রশ্ন উঠছে, বৈষম্য আসলে কতটা দূর হলো? তানহা তাসনিমের প্রতিবেদন। এই স্লোগান দিয়েই শুরু হয়েছিল গত বছরের কোটা সংস্কার আন্দোলন, যার ব্যানারে ছিল বৈষম্য বিরোধিতার কথা। সেই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শপথ নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু 1 বছর পরে এসেও ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাকরি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুবিধা দেওয়ার মতো অভিযোগগুলো রয়েই গেছে। যার সাধারণ একটা উদাহরণ প্রথম দিকে যানজটে প্রধান উপদেষ্টার আটকে থাকা, যদিও সেই চর্চা বেশি দিন দেখা যায়নি। এখন নিয়মিতই ভিআইপি জ্যামে বসে থাকেন সাধারণ মানুষ। আর কয়েকদিন পরপরই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিতর্কিত কার্যকলাপ। আমাদের আমলাতন্ত্র তো আসলে সে আগের আমলাতন্ত্রই, মানে এটা তো আসলে একটা অভ্যুত্থানের পরে আমলারা চেঞ্জ হয়ে গেছেন, সচিব উপসচিবরা বদলে গেছেন, বিষয়টা এরকম না। সে আওয়ামী আমলের যেই আমলাতন্ত্র, যেটা নিপীড়নমূলক আমলাতন্ত্র, যেই আমলারা আসলে মানুষকে মানুষ মনে করতেন না, যে কারণে আমাদের এখানে এত অশ্লীল একটা ভিআইপি কালচার তৈরি হয়েছিল, সে মানুষগুলোই তো আসলে তাদের পদগুলোতে রয়ে গেছেন। নতুন সরকারের দিক থেকে ধরেন ইনএফিসিয়েন্সি ছিল, তারা রাজনৈতিক দলগুলোর সাথে, সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির সাথে তারা কোনো কার্যকর সম্পর্ক তৈরি করতে পারেনি। ফলে নানা কিছুর উপরে তাদের নিয়ন্ত্রণ সেরকম পাকাপোক্তভাবে দেখা যায়নি। কেবল প্রশাসন নয়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, তদবির আর চাঁদাবাজির মতো অপরাধের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট থাকা একাধিক নেতার বিরুদ্ধেও। সম্প্রতি চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী এক নেতার পুলিশের কাছে আটক হওয়ার ঘটনা ব্যাপক আলোড়ন ফেলেছে। অবশ্য যে ব্যানারে আন্দোলন হয়েছে তার মধ্যেই সবার আগে বৈষম্য দেখা গিয়েছিল বলে অভিযোগ করছেন আন্দোলনের এই সহ সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের পরে কোটার আতুরঘর হয়ে গিয়েছিল। ভাই কোটা, বন্ধু কোটা, সিনিয়র কোটা, জুনিয়র কোটা ইত্যাদি কোটায় হচ্ছে বিভিন্ন মানুষজনকে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছিল, বিভিন্ন কমিটি, বিভিন্ন রকম পজিশনে হচ্ছে তাদের দেওয়া হচ্ছিল। আর যারা তথাকথিত ফেস হয়েছিল তারা ব্যতীত বাকি কারো কথা, কোরামের কথা কখনোই শোনা হতো না। সে সময় সরকারি খরচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সফর হয়েছিল বলে অভিযোগ করেন পরবর্তী সময়ে পদ ছেড়ে আসা মিস্টার নাসিফ। আমরা হচ্ছে রাষ্ট্রীয় খরচে সেখানে থাকি, সার্কিট হাউসগুলোতে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে বেশিরভাগ খরচ রাষ্ট্র বহন করে, যেটা আসলে কোনোভাবেই শোভনীয় না। আমরা রাষ্ট্রের কোনো এজেন্ট হিসাবে ওখানে যাই নাই, আমরা রাষ্ট্রের কোনো অংশও তখন ছিলাম না। কিন্তু রাষ্ট্র যখন আমাদের খরচ বহন করতেছে সেটা হচ্ছে পুরোপুরি আনএথিক্যাল, ইমোরাল এবং আমার দৃষ্টিতে ইলিগাল। বিশ্লেষকরা বলছেন, বৈষম্য বিরোধী নানা বক্তব্য বিবৃতি দেয়া হলেও আসলে তা দূর হয়নি, বরং ছাত্র নেতৃত্বের যারা সরকারে গেছেন ক্ষমতার দাপট দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধেও। এছাড়াও উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তা কিংবা এনসিপি নেতার শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মব সৃষ্টিকারীদের মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনা, শত শত গাড়ি নিয়ে শোডাউন কিংবা গাড়ি থেকে ডোনেশন আদায়ের মতো বিতর্কিত নানা কর্মকাণ্ড জুলাই আন্দোলনের নেতৃস্থানীয়দেরকেই প্রশ্নের মুখে ফেলেছে। আমরা চাচ্ছি নতুন ব্যবস্থা, কিন্তু আমরা হাঁটছি পুরনো পথে। আমাদের রাজনৈতিক নেতৃবর্গ তারা নতুন হোক পুরনো, আমি একদম ধরেন বিএনপি জামাত যেভাবে অপারেট করছে, এমনকি এনসিপি নতুন দল, তাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা তো, কিন্তু তারা আসলে শিখেছে কোথা থেকে, তাদের গ্রুমিং হয়েছে কোথায়, তারা বেড়ে উঠেছে কোথায়। ফলে তারাও রাজনৈতিক নেতা হওয়া বলতে কি বোঝায়, তারাও এলাকায় যাওয়া বলতে কি বোঝায়, তারা ঠিক যা যা দেখেছে তাই তারা করছে। ফলে বাস্তবে কোনো বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বৈষম্য বিরোধী আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল, যা অনেকের মতেই আন্দোলনটির গতিপথ পাল্টে দিয়েছিল। অথচ গত 1 বছরে পোশাক থেকে পেশা কিংবা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে নারীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন, যা সমাজে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। এই আন্দোলনটার পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এই ব্যাপারগুলো দূর হবে। এই রাজনৈতিক দলগুলো বলেন, এই সামাজিক সংগঠন বা এই সামাজিক গোষ্ঠীগুলো
তাদের মধ্যে এই সংস্কারটা আসবে, আমরা এটা আশা করেছিলাম। কিন্তু আমরা আসলে বাস্তবতায় দেখছি যে এরকম কিছু হচ্ছে না, বরং নারীদেরকে হেনস্থাকারীদেরকেই আসলে ফুলের মালা গলায় দিয়ে আবার তাদেরকে সমাজে ফিরিয়ে আনা হচ্ছে, তাদের কোনো ধরনেরই শাস্তি হচ্ছে না। প্রচুর জনসমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হলেও শক্ত অবস্থান নিতে না পারার কারণেই বছর পেরোলেও কোনো পরিবর্তন হয়নি বলেই মত এই বিশ্লেষকের। আমি দোষ দেব সরকারকে, যে সরকারের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল ঠিক সময়ে তারা সেই সময় মতো পদক্ষেপগুলো নিতে পারেনি, এবং যেভাবে এই সামাজিক সমস্যাগুলোকে ডিল করার জন্য যেই দৃঢ়তা, যেই শক্ত অবস্থানটা তাদের দেখানোর কথা ছিল, তারা সেটা দেখাতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। বিশ্লেষকরা বলছেন সরকার কিংবা জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বৈষম্য দূর করতে ভূমিকা রাখেনি কেউই, বরং চাকরি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আন্দোলনে অংশ নেওয়াদের সুবিধা দিতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কোটা। ফলে বৈষম্য দূর করার বিষয়টি কেবল প্রশ্ন হয়েই রয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, তার কাছে যাচ্ছি। বড়সড় পরিবর্তনের কথা বলার আগে সাধারণভাবে আলোচনার যেসব বিষয়, যদি উদাহরণ হিসেবে আমরা যে ভিআইপি কালচারের মতো বিষয়ে পরিবর্তন কতটা দেখতে পান? না, সেরকম তো আসলে দেখতে পাচ্ছি না, যেটা আপনাদের অন্য আলোচকরা বা বিশ্লেষকরাও বললেন, যে এটা আসলে মানে এমন একটা ব্যাপার যে সংস্কৃতি তো আসলে খুব চট করে বদলে যায় না। সংস্কৃতির ভেতরে অনেক ধরনের কাঠামো থাকে, যেমন মূল্যবোধের জায়গা, বিলিফ বা বিশ্বাসের জায়গা, এগুলো চট করে পাল্টায় না। মেটেরিয়াল কালচার, যেমন আপনার হাতে থাকা ঘড়িটি বা ফোনটি কিংবা আমরা যা ব্যবহার করি, যেগুলো একটা মানে মেটেরিয়াল এক্সিস্টেন্স আছে, সেগুলো যত সহজে বদলানো যায়, ভেতরের যে জায়গাটা, সেই জায়গাগুলো অত সহজে বদলায় না। এর জন্য একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেই প্রসেসগুলোতে আসলে আমরা তো বেশি দূর আগাইনি বোঝা যাচ্ছে। আর গত এক বছরে সেই সব ক্ষেত্রে আমরা প্রথম দিকে কিছুটা দেখলেও এক ধরনের ইচ্ছা ছিল বলে মনে হয়েছিল, এবং আমরা দেখেছি কোনো মন্ত্রীকে মেট্রোতে যেতে, একজন মন্ত্রী মানে যিনি রেলমন্ত্রী, ওনাকে তো এটা দিয়ে সকলে খুব উচ্ছ্বসিত ছিল, কিন্তু দ্যাট ওয়াজ one day only, I guess. এবং এই জিনিসগুলো আসলে খুব চট করে তো হয়ও না, এক বছর অতটা পরিবর্তন হয়তো কথাও হয়, কিন্তু যেসব উদ্যোগ বা প্রচেষ্টা সেগুলো কতটা এগোচ্ছে সেটা নিয়ে আপনি একরকম সংশয় প্রকাশ করছেন। হ্যাঁ, আমি তো সংশয় প্রকাশ করেই যাচ্ছি অনেকদিন ধরে, এবং আমার ধারণা যে কোনো ক্ষেত্রে আমি আসলে খুব রুথলেসলি আমি আসলে এই সরকারকে অনেক বেশি দায় দিই, কারণ যে সমস্ত জায়গায় আমাদের বেসিক যে জননিরাপত্তার প্রশ্ন, আমাদের আইন শৃঙ্খলার প্রশ্ন, সেই জায়গাতে যেহেতু আমরা স্বস্তির জায়গায় পৌঁছাতে পারিনি, এবং এক্ষেত্রে তো আমি তো আর জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না, এবং যখন করতে যাব তখন যেটা হবে সেটার নাম সংঘবদ্ধ সন্ত্রাস। এখন সেটা তো যেহেতু আইনি ব্যবস্থাগুলো কাজ করছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিশ্চয়ই কাজ করছে না, সে কারণেই এইরকম দল বেঁধে একদল কোথাও গিয়ে তারাই অভিযোগ জানাচ্ছে, তারাই ইনভেস্টিগেট করছে, তারাই বিচার করে শাস্তি পর্যন্ত দিয়ে দিচ্ছে। লুৎফাই জায়গায় কেবল সরকারকে দায় দেওয়া চলে কিনা, এটি একটি প্রশ্ন। আবার আপনারা হয়তো এই আলোচনা চোখে পড়বে যে সংবিধান সংক্রান্ত সংস্কার ছাড়া অন্যান্য সংস্কারগুলো ততটা গুরুত্ববহ হয়ে উঠতে পারছে না রাষ্ট্রের কাছে, কেউ কেমন অভিযোগ তোলার চেষ্টা করছেন? না, এটা অভিযোগ না, এটা তো ঘটছেই, আমরা তো দেখতেই পাচ্ছি। আমি যদি বলি যে সরকার একা দায়ী কিনা এই মানে জননিরাপত্তার প্রশ্নে, তার তো প্রধান দায়, কারণ একটা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তো অবশ্যই সরকারের। কারণ গোপালগঞ্জে যা ঘটেছে, কিংবা আরো অন্যান্য জায়গায় ছোট ছোট অনেক 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 ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো থেকে আসলে জনমনে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রতিটি ঘটনাই অত্যন্ত নিন্দনীয়, এবং এটা বিচার এবং তদন্ত প্রক্রিয়া শুরু হতে হবে। কিন্তু আমরা যে সবচাইতে বড় ঘটনাটা দেখে এসেছি, জুলাই হত্যাকাণ্ড, সেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি তো জুলাই অভ্যুত্থানের মধ্যেই ঘটেছে, এবং সেই সময় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, স্বাধীন তদন্ত কমিশন, অথচ সেই কাজটা কোথাও আগায়নি। এবং আমরা দেখেছি লিস্ট করা থেকে শুরু করে, নিহত এবং আহতদের লিস্ট থেকে শুরু করে পুনর্বাসন, বিচার, প্রত্যেকটা জিনিসের উপর মানুষের আস্থা নাই হয়ে গেছে। তার ফলশ্রুতিতে যখন আপনি দেখছেন যে সবাই নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, এই জিনিসগুলো তখনই ঘটে যখন মানে প্রতিষ্ঠিত কাঠামোগুলো কাজ করে না, সেগুলোর উপর আস্থা মানুষের আস্থা কমে যেতে থাকে। 5ই অগাস্টের এক বছর, এই দিনে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে এক গণ আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। সেই দিনটি বিবিসির সংবাদদাতারা কিভাবে কভার করেছিলেন জানাচ্ছেন অর্চিয়তন রিলা।
কিছু মানুষ সেখানে এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে তারা এসে আমাকে জিজ্ঞেস করছিল যে এই তোরা কোন টেলিভিশন, কোন টিভি থেকে এসছিস। মানে আমার ভয় লাগতেছিল অনেক, এটা সত্যি কথা। ভাই না থাকলে আমি হয়তো চলে আসতাম। অফিসের সিনিয়ররা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন রকম খবর পাচ্ছি যে হয়তো কিছু একটা হতে চলেছে। পরিস্থিতিটা আসলে অন্যরকম ছিল, যেটা কিনা এখন এসে বোঝানো খুবই কঠিন যে তখন কিসের মধ্য দিয়ে গেছেন সেই সংবাদগুলো সংগ্রহ করা এবং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। বাবাদের মুখে শুনেছি তারা এরশাদের আমলে স্বৈর শাসনের পতন ঘটিয়েছিল, কিন্তু নিজের চোখের সামনে ঘটা এবং নিজে সেটার সাক্ষী হওয়া মনে হচ্ছিল আসলে আমি ইতিহাসের একটা অংশ হয়ে গেছি ওই জায়গায়। গত বছরের 5ই অগস্ট সকালে চানখারপুল এলাকার চিত্র এটি। দেখলাম যে সেখানে পুলিশের একটা মারমুখী অবস্থান এবং ব্যাপক গোলাগুলি সেখানে শুরু হলো এবং ওই সময় এরকম বৃষ্টি হচ্ছিল। সাংবাদিকদের উপর আসলে অনেক মারমুখী একটা অবস্থান ছিল এবং আমরা 5 তারিখেও দেখেছি যে টেলিভিশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং সেটা জাস্ট আমাদের গাড়িটা যেখানে পার্ক করা ছিল সেই গাড়িটার সামনে এবং পেছনে দুটো গাড়িকে তারা ভেঙে আগুন ধরিয়ে দিয়েছিল। যখন তারা শুনতে পেয়েছে যে আমরা বিবিসি থেকে এসেছি, বাট তখন তারা আশ্বস্ত হয়েছে যে না, একটা ফেয়ার নিউজ হয়তো আমরা প্রোভাইড করতে পারবো এখানে। ঢাকা মেডিকেল এলাকায় একদল যখন আগের দিনগুলোর মতোই চিত্র দেখছেন, তখন বিবিসির আরেকটি দল পৌঁছেছেন উত্তরায়। তো রাস্তায় আর্মি পুলিশ ছাড়া আমরা কিচ্ছু দেখিনি, কোনো মানুষ নাই, কিন্তু উত্তরা যাওয়া পর্যন্ত ব্যাপারটা এরকমই ছিল আর কি, খুব গুমট। হঠাৎ করে পুরো রাস্তা এবং পুরো এলাকা লোকারণ্য হয়ে গেল। মানে এত লোক কোথা থেকে আসলো আমরা নিজেরাও অবাক হয়ে গেলাম। হাজার হাজার মানুষ সরকারি মানি আমরা কিসের কাপড় মানবো? আমাদের যেটা ছিল, আমাদের দুজনেরই তো ভেস্ট ছিল, আবার ওটা অনেক ভারী, হাতে ক্যামেরা ছিল, তো একটার ওজন 20 কেজির বেশি হবে, 25 হবে আর কি। তো ওগুলা নিয়ে আমরা ওই যে ওনাদের সাথে একই পেসে হাঁটতে পারতেছিলাম। তো আমরা রাস্তার সাইডে যে হাঁটতেছি, শর্ট নিচ্ছি, হঠাৎ করেই ফাঁকা ফায়ার শুরু হলো, তাই না? আর্মির কর্ডন থেকে তারা মানে আকাশের দিকে তাক করে জাস্ট তারা কয়েকটা গুলি করলো এবং আমরা দেখলাম যে মিছিলটা প্রথমে থমকে গেল, থমকে যাওয়ার পরে আবার তারা সামনে এগোনো শুরু করলো। আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় যাচ্ছেন? সবারই একই উত্তর যে আমরা গণভবন যাচ্ছি। এই সময়টা থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। দুপুর নাগাদ বিজয় সরণি এলাকায় ছিলেন বিবিসির সংবাদদাতা। মানুষ জড়ো হচ্ছে কিন্তু আসতে দেয়া হচ্ছে না। এর মাঝখানে আমরা একদম খালি বিজয় সরণি চৌরাস্তায় কিছু একটা হচ্ছে বুঝতে পারছি। তো একটা সময় আনুমানিক সময়টা সোয়া 2টার মতো হবে, তখন বেশ কিছু গাড়ি এদিক থেকে, যেটা দেখে মনে হয়েছে ওই দিক থেকে যে সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল যেরকম থাকতো দেখতে, বেশ কিছু গাড়ি এই দিক থেকে ক্যান্টনমেন্টের দিকে যায়, প্রধানমন্ত্রী অফিসের দিকে। তার কিছুক্ষণ পর আস্তে আস্তে পাহারাটা টহল মানে যে মানুষকে আটকে রাখা যে ব্যাপারটা ছিল আস্তে আস্তে হালকা হয়ে যায়, মানে এখন হয়তো মানুষ যেতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কথা থাকলেও সময়টা পিছিয়ে দেওয়া হয়, তবে গণভবনে ততক্ষণে মানুষ ঢুকে পড়েছে। বিবিসির নিউজরুমের ভেতরে যারা কাজ করছিলেন তাদের জন্য দিনটি ছিল এক ভিন্ন অভিজ্ঞতার। 1.5 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ শাসনের সমাপ্তির দিন। সকাল থেকে আমরা জানতাম যে মার্চ ফর ঢাকা কর্মসূচি রয়েছে, যার ফলে আমাদের সাংবাদিকরা শুরু থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টগুলোতে, যেমন উত্তরা, রামপুরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তো তখনই আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা হয়তো হতে যাচ্ছে। তখন কিছুক্ষণের জন্য ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত হওয়ার জন্য, যাচাই করার জন্য অপেক্ষা করছিলাম। যখন আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারি এবং তখন আমরা এটা প্রচার করি যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই 2 বছর আগে শ্রীলঙ্কায় যে দৃশ্য দেখা গিয়েছিল, তেমন দৃশ্য দেখা গেল বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ থেকে পালিয়ে গেছেন, এই খবরটি এখানে ছড়িয়ে পড়ে। তখন সব মানুষ উল্লাস প্রকাশ করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখেছি এখানে তারা এসেছেন। দুপুরের পরই আমরা যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পৌঁছাই তখন দেখছি যে গেটটা খুলে দিচ্ছে। মানে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম গণভবনের দিকে, যে ওখানে লুটপাট হচ্ছে বা লোকজন ঢুকে গেছে, সেই জিনিসটা ধারণ করতে যাচ্ছিলাম। কিন্তু যেই আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গেলাম তখন দেখছি হঠাৎ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের গেট খুলে যাচ্ছে এবং ভেতর থেকে পিজিআরের লোকজন দৌড়ে বের হয়ে যাচ্ছে। বড় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এসে দুজন আলাপ করছিলাম, কাজের ফাঁকে ফাঁকে আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশে এরকম দৃশ্য আমাদের কাভার করতে হবে কিংবা করব আমরা, এরকম আমরা কখনো ভাবিও নি। কি যখন হচ্ছে সাদ্দাম হোসেনের পতন হয় ইরাকে, সাদ্দাম হোসেনের একটা মূর্তিকে যেভাবে ঠিক টেনে হিঁচড়ে ভেঙে ফেলা হচ্ছিল, একেবারে অবিকল একটা চিত্র আমার তখন ভাসতেছিল। তখন একটা ছেলে আমাদেরকে এসে হঠাৎ করে সে
খুব ছলছল চোখে এসে আমাদেরকে বলছিল যে আপনার বাইরে গিয়ে দেখেন শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, আমরা কিন্তু এই জন্য আন্দোলন করিনি, এরকম একটা কথাও কিন্তু সে আমাদেরকে বলছিল। মানে ইমিডিয়েট একটা তার মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। সেদিনও আমাদের বাংলাদেশ ট্রেন্ডিংয়ের একটি পর্ব ছিল, আমাদের একটা প্রতিবেদন আমরা করছিলাম যে এই যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে এবং সরকার এটাকে কোনোভাবেই অভ্যুত্থান হিসেবে মানতে রাজি নয়। আমাদের প্রতিবেদক তখন তৎকালীন আইনমন্ত্রীকে একটি টেলিফোন কল করেছিলেন এবং তাকে প্রশ্ন করেছিলেন যে এটি যে একটি গণ অভ্যুত্থান সেটা তারা স্বীকার করেন কিনা। তার উত্তরে আইনমন্ত্রী তখন বলেছিলেন, এখন আমি একটু ব্যস্ত আছি, যে গণ অভ্যুত্থান কিনা আপনারা নিজেরা দেখে নেন। সেটি সম্ভবত তার শেষ কোনো কথা ছিল সংবাদ মাধ্যমের সাথে। এটা বাংলাদেশের ইতিহাসে যেমন একটা বিশাল ঘটনা, একই সাথে প্রত্যেক সাংবাদিকের জীবনের জন্য জীবনে একটা বিশাল ঘটনা, যেমন একটা বড় ঘটনা তাদের সময় ঘটেছে। দিনটির 1 বছর পার হলো। 1 বছরের আশা হতাশার নানা হিসেব নিকেশ থাকলেও 5ই অগস্ট দিনটি যে ঐতিহাসিক ছিল তাতে কোনো সন্দেহ নেই। অর্চিয়তন রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা এবং বিবিসি সাংবাদিক কাদির কল্লোল যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। কাদির, আপনার কাছে শুরুতে জানতে চাই, বাংলাদেশের ইতিহাসে 5ই অগস্টকে নিয়ে নানান আলোচনা আছে এবং রাজনৈতিক বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে বর্ণনা করার চেষ্টা করে। 5ই অগস্ট দিনটিকে আসলে নিরেট সাংবাদিকতার চোখে কিভাবে বর্ণনা করা যায়? সাংবাদিকতার চোখে যদি দেখা যায় তাহলে যে মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ একটা লম্বা শাসনের বিরুদ্ধে, একটা কর্তৃত্ববাদী শাসন যেটাকে বলা হচ্ছে স্বৈরাচারী শাসন, 15.5 বছরের আওয়ামী লীগের শাসন বা শেখ হাসিনার শাসন, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটার বিস্ফোরণ দেখা গেছে 5ই আগস্টে। সেটা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সেই ক্ষোভটা তারা বিস্ফোরণ ঘটিয়েছেন, যার লক্ষ্য হয়ে গিয়েছিল গণভবন, যার লক্ষ্য হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। তো ফলে বাংলাদেশের ইতিহাসে 90-এর গণ অভ্যুত্থানও আমি দেখেছি, জেনারেল এরশাদের শাসনের পতন, এরপরে এই 24-এর গণ অভ্যুত্থান, দুটোর মধ্যে অনেকটা ফারাক আছে। সেই গণ অভ্যুত্থানেও মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, কিন্তু এই জায়গাটাতে একটা রাজনৈতিক দলের সরকার, সেই সরকার শাসন করেছে 15.5 বছর, সেই সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, এবং যে দলটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাকে স্বৈরাচারী তকমা নিয়ে চলে যেতে হয়েছে, এবং মানুষের যে প্রকাশ, যে বিস্ফোরণ সেই দলের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে, সেইটা আসলে মানে বর্ণনা করা খুবই মুশকিল আসলে। এবং সাংবাদিকদের জন্য সেই বিষয়টা খুবই বলা যায় যে তার মানে অভিনব একটা ঘটনা। সামিনা লুৎফা, বা কেউ কেউ অভ্যুত্থান পরবর্তী সময়ে একে 71-এর মুক্তিযুদ্ধের সাথে তুলনা করার চেষ্টা করেছেন, কেউ 90-এর গণঅভ্যুত্থানের সাথে তুলনা করার চেষ্টা করেছেন। এই তুলনা করার যে প্রবণতা, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি তেমন কোনো তুলনা রাখতে চান? না, আমি তুলনা রাখতে চাই না। 71-এর সাথে তুলনা করার কোনো মানে সুযোগ নাই। সেখানে গণহত্যার যে স্কেল, আর এই তুলনা এখানেও অনেক প্রাণ গেছে, এবং এখানে আমরা যে শহীদের যে তালিকা সরকার করেছে সে তালিকায় আমরা দেখছি 800+ সামথিং, কিন্তু ইউএন এর রিপোর্টে দেখা যাচ্ছে 1400-এর বেশি। তাহলে এখানে আমরা আসলে বুঝতে পারছি যে সংখ্যার বিচার বড় কথা নয়, যেটা বড় কথা যে ওটাতে একটা মুক্তিযুদ্ধ ছিল, ওটা একটা স্বাধীনতার যুদ্ধ ছিল, ওর সাথে এর সম্পর্ক আলাদা। কিন্তু 90-এর সাথে তুলনা করা যেতে পারে, কারণ 90-ও গণ অভ্যুত্থান, 69-এও গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু এক একটা অভ্যুত্থান এক একটা সময়কে রিপ্রেজেন্ট করে। কিন্তু এর সাথে সাথে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যদি নিয়মিত এরকম আমাদের অভ্যুত্থান করে করেই সরকার বদল করতে হয়, সেটা খুব ভয়াবহ প্রবণতা হবে, তাহলে অনেক প্রাণক্ষয় হবে, অ্যান্ড ইটস গোইং টু বি ভেরি কস্টলি। আপনারা যারা শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে আন্দোলনে ছিলেন বা ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন, আপনাদের জন্য দিনটি কেমন ছিল সংক্ষেপে বর্ণনা করা যায়? সংক্ষেপে হচ্ছে, আগের দিন বিবিসি ওয়ার্ল্ডকে সম্ভবত আমি সাক্ষাৎকার দিয়েছিলাম আমাদের রূপান্তরের রূপরেখা মানে উপস্থাপনের পরে, এবং আমাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে উনি যাবে, এই ব্যাপারটা আমি কিভাবে নিশ্চিত। তো আমি বলেছিলাম এখন যেতেই হবে, মানে দের ইজ নো অপশন, কিন্তু কিভাবে যাবে, কবে যাবে এটাই প্রশ্ন। আগামীকালও হতে পারে, 7 দিনেও হতে পারে। তো আগামীকালই যাবে সেটা হয়তো জানতাম না, কিন্তু আমাদেরকে বের হতে হচ্ছে অনেক কষ্ট করে, কারণ আমি কিন্তু উত্তরায় থাকি, তার ফলে ওই মানে আসার পথটা অনেক বন্ধুর ছিল। কিন্তু আমি যখন ধানমন্ডি পর্যন্ত পৌঁছাই ততক্ষণে মোটামুটি
নিশ্চিত হয়ে গেছে যে ভাষণ দেবে, সেনাপ্রধান ভাষণ দেবে। সেনাপ্রধান ভাষণ দেবেন এটা শোনার সাথে সাথে এটা বোঝা যায় যে আসলে তাহলে কি হতে যাচ্ছে। তারপরে আমরা হেঁটে রিক্সা করে আসলে শাহবাগে পৌঁছাই, ততক্ষণে বোধহয় খবর হয়ে গেছে। কিন্তু আধা ঘন্টাও কিন্তু আমরা এটা এনজয় করতে পারিনি। আপনি যে মোমেন্টের কথা বলছেন যে এত দীর্ঘ সময় পার করে মানুষের অপেক্ষা, এত আন্দোলন, এত রক্তক্ষয়ের পরে, কারণ আধা ঘন্টার মধ্যেই তো ভাঙচুর, লুটপাট ইত্যাদি শুরু হয়ে গেল। নানাভাবে আরো প্রান্তিক মানুষদের উপরে, নানান সম্প্রদায়ের মানুষের উপর হামলা হলো, ভাঙা হলো, সংবাদদাতার কাছে তাৎক্ষণিক হতাশার কথা বলেছিলেন। হতাশা, এবং সেই জায়গাগুলোতে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে মধুর ক্যান্টিনে প্রেস কনফারেন্সও করেছি। তো ওইগুলো করতে হয়েছে। তার ফলে আমার কাছে মনে হয়েছে 5ই আগস্ট আসলে আমাদের জন্য আরো বেশি রেসপন্সিবিলিটি সামনে নিয়ে এসেছিল। প্রায় 7 মাস ধরে নানা আলোচনার পর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে, কয়েকটি দলের সঙ্গে আলোচনা করলেও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই ঘোষণাপত্র তৈরি করে সরকার। ঘোষণাপত্রে একটি খসড়া প্রস্তুত করে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতামত নেওয়া হয়। জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কি হবে তা নিয়েও রয়েছে আলোচনা। এছাড়া জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে যুক্ত করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কথাও জানা গিয়েছিল। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের রাজনীতিতে কি মাত্রা যোগ করতে পারে? যদি জুলাইয়ের যেমন একটা তো হচ্ছে যে এই সরকারের বৈধতার প্রশ্নে জুলাই ঘোষণাপত্র গুরুত্বপূর্ণ, কারণ এটা সংবিধানে যুক্ত না হলে এই সরকার যা যা করবে সেটার বৈধতার ক্ষেত্রে সমস্যা হতে পারে, সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। আর এনসিপি যারা এখন করেছেন তাদের আগে থেকেই, মানে ছাত্র নেতৃত্বের আগে থেকেই দাবি ছিল যে তারা জুলাই সনদ চান। এখন সেটা 2-1 বার করতে চেষ্টা করা হয়েছে এবং সেখানে কিছু বাধা হয়েছে। ওই আবার 71 এবং 24কে মুখোমুখি করার অভিযোগ আছে ইত্যাদি। এছাড়া আরো অনেক কিছু আসেনি বলে ধারণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে সবসময়, বেশিরভাগ সময় অন্তত, ভিন্নমত কপাঙ্ক্তেও করে রাখা বা দমিয়ে রাখার একটা তো চেষ্টা থাকে। সেখানে এই ঘোষণা কি রক্ষা কবচের মতো কাজ করতে পারে আদৌ? করার সম্ভাবনা আছে বলে তো তারা মনে করছেন, এবং আমরা যেহেতু দেখি নাই সুতরাং আমাদের পক্ষে আসলে এত গোপনীয়তার মধ্যে করা হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এখন স্টেকটা জনগণের কাছ থেকে রাজনৈতিক দলের হাতে চলে গেছে। রাজনৈতিক দলগুলো দেখছেন জুলাই সনদে কি আছেন, জনগণ কিন্তু আর দেখছে না। এখন ওরা যা বলবেন সেটার সাথে আসলে জনগণের সম্পর্ক কি আমরা জানি না। এরকম একটা পরিস্থিতিতে ডেফিনেটলি আগামী কয়েকদিনের আলোচনায় এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই সরকারের বৈধতা এবং ছাত্র জনতার অভ্যুত্থানকে এক ধরনের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কাজ করবে বলে আমি মনে করি। আচ্ছা কাদির, রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার কথা মুখ্য হয়ে দাঁড়িয়েছে বলছিলেন সামিনা লুৎফা। রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্র ঘিরে তাদের কি ধরনের ভাবনা বা কি ধরনের বক্তব্য সামনে আনছে? আসলে বিষয়টা যেটা হয়েছে, এই জুলাই ঘোষণাপত্র শুরু থেকেই বিতর্ক। এনসিপির পক্ষ থেকে এই দাবিটি করা হচ্ছিল বা গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে দাবিটি করা হচ্ছিল। বিএনপি সহ বিভিন্ন দল এই ঘোষণাপত্রের বিরুদ্ধে একটা অবস্থান ছিল। শেষ পর্যন্ত যদিও বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে, কিন্তু একটা বিতর্ক ছিল। এই বিতর্কের মুখে কিন্তু সরকারকে দায়িত্ব নিতে হয় এই ঘোষণাপত্র তৈরির, যেটা সরকার দায়িত্ব নিয়ে করছে। কিন্তু তারপরেও যেটা দেখা গেছে যে অতি গোপনীয়তার যে বিষয়টা আসছে, যেটা বলা হচ্ছে, সেখানে মাত্র 3টি দলের সঙ্গে তারা কথা বলছে, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। এর বাইরে অন্য দলগুলোর সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে পরামর্শ করা হয়নি। অন্য দলগুলো জানেও না বিষয়টা কতটা কি হচ্ছে বা কি থাকছে। বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছে, যেটা আপা বলছিলেন যে 71 এবং 24কে মুখোমুখি করার একটা চেষ্টা ছিল এবং সেই জায়গাটাতে বিএনপি একটা শক্ত অবস্থান নিয়েছিল। এখন বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে 71কে ধারণ করে তারপর এগোতে হবে। তো সব মিলিয়ে সরকার এখন কি তৈরি করেছে সেটা কিন্তু দলগুলো সেইভাবে পরিষ্কার নয়, স্পষ্ট নয়। কোনো দল, যেমন বিএনপির সাথে মিত্র দল গণতন্ত্র মঞ্চ, তাদের দিক থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছে আজকে রাতে যে এই যে লুকোচুরি করে করা হলো, এর ফলে এক ধরনের ঐক্যের জায়গায় বিভক্তিটা বাড়িয়ে দিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। অন্য দলগুলোর দিক থেকে এক ধরনের প্রতিবাদ আছে। ফলে মানে মঙ্গলবার যখন এটা প্রকাশ করা হবে তখন 3টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, অন্য আরো কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু বেশিরভাগ দল যাবে কিনা সেটাও সন্দেহ আছে। ফলে বিভক্তির জায়গাটা বাড়তে পারে, এটাকে কেন্দ্র করে থেকে যায় বলছেন। ফ্লাইট এক্সপার্ট থেকে নেক্সট ট্রিপের টিকিট কেটে এখন মাথায় হাত অনেকের, কারণ ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে তাদের কার্যক্রম। কিন্তু প্রশ্ন হলো, এটিই কি নতুন ঘটনা?
না, বাংলাদেশে হুট করে বন্ধ হয়ে গেছে এমন প্রতিষ্ঠানের তালিকাটা যেমন বড়, তেমনি টাকার অঙ্ক এবং ভুক্তভোগের সংখ্যাটাও আটকে ওঠার মতন। ই-ভ্যালি ছিল একটি বহুল আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম যা বাংলাদেশে 2018 সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করত। এমন সব অফার দেওয়া হতো যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক, যেমন 50 থেকে 150% পর্যন্ত ক্যাশব্যাক। এই অফারের মাধ্যমে তারা আগাম অর্থ সংগ্রহ করত। পণ্য সরবরাহ করতে সময় নিত 4 মাস, 6 মাস বা কখনো তারও বেশি। শুরুর দিকে গ্রাহকরা পণ্য পেলেও একটা সময় টাকা দিয়ে প্রতারিত হন অনেকে। 2021 সালে প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ই-ভ্যালির কার্যক্রম। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তদন্তে উঠে আসে প্রায় 9,000 কোটি টাকা ভোক্তাদের কাছ থেকে নিয়েছিল প্রতিষ্ঠানটি। ই-ভ্যালি নিজেকে একটি বৈধ ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিলেও এর মূল কাঠামো ছিল পঞ্জি স্কিম। তারা গ্রাহকদের কাছ থেকে আগাম অর্থ গ্রহণ করত এবং সেই টাকা দিয়ে পুরনো অর্ডার বা অফারের প্রতিশ্রুতি রক্ষা করত। ডেস্টিনি ছিল একটি বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান যার মূল কাঠামোই ছিল মাল্টি লেভেল মার্কেটিং বা MLM ভিত্তিক। তারা ট্রি প্ল্যান্টেশন, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অন্যান্য সেবার নামে বিনিয়োগ আহ্বান করে। গ্রাহকদের প্রতিশ্রুতি দেওয়া হতো তারা যত বেশি লোক রেফার করবে তত বেশি লাভ পাবে। কিন্তু বাস্তবে দেখা যায় এই প্রতিষ্ঠানটিও একটি সুপরিকল্পিত পঞ্জি স্কিম পরিচালনা করছিল, যেখানে নতুন বিনিয়োগকারীদের অর্থ পুরনোদের লাভ হিসেবে দেয়া হতো। 12 বছরে প্রায় 45 লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হন এবং তদন্তে উঠে আসে প্রায় 24,000 কোটি টাকা আত্মসাতের তথ্য। ইউনিপে টু ইউ একটি আন্তর্জাতিক MLM কোম্পানি হিসেবে বাংলাদেশে প্রবেশ এবং ডাবল রিটার্নের মতো প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। তারা দাবি করত যে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিগুণ লাভ পাবে, কিন্তু এর পেছনে কোনো টেকসই ব্যবসায়িক পরিকল্পনা ছিল না। তদন্তে দেখা যায় প্রায় 6,000 কোটি টাকা মানুষের কাছ থেকে নেয় প্রতিষ্ঠানটি। পরে আদালতের রায়ে প্রতিষ্ঠানটির 6 জন কর্মকর্তাকে 12 বছরের জেল দেওয়া হয় এবং 420 কোটি টাকা রাষ্ট্রের হেফাজতে রাখা হয়। 1996 সালে যাত্রা শুরু করে যুব কর্মসংস্থান সোসাইটি যুবক নামের একটি প্রতিষ্ঠান। তারা একটি কোঅপারেটিভ বা সমবায় সমাজ হিসেবে নিবন্ধিত হলেও কার্যত এটি ছিল একটি বড় ধরনের অর্থনৈতিক প্রতারণার কেন্দ্র। প্রতিষ্ঠানটি উচ্চ সুদের প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে। প্রলোভনমূলক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে তারা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে আকৃষ্ট করত। কিছুদিনের মধ্যেই তাদের কার্যক্রম ধসের মুখে পড়ে এবং 3,03,739 গ্রাহক ক্ষতিগ্রস্ত হন। রাষ্ট্রীয় তদন্তে দেখা যায় প্রতিষ্ঠানটি প্রায় 2588 কোটি 11 লাখ টাকা আত্মসাৎ করেছে। যদিও এই ঘটনার পর সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়, এখন পর্যন্ত ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হয়নি। ই-ভ্যালির দেখা দেখি বাংলাদেশে আরও কিছু ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে ওঠে যারা একই ধরনের প্রতারণামূলক কার্যক্রমে লিপ্ত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ই-অরেঞ্জ। 3 বছর ব্যবসা করেছে তারা, আর এই সময় প্রতিষ্ঠানটি 3,15,570 জন গ্রাহকের কাছ থেকে 957 কোটি টাকা সংগ্রহ করেছে। অগ্রিম টাকা দিয়েও অনেকেই পণ্য পাননি। তারা অস্বাভাবিক কম দামে মোটরসাইকেল, মুঠোফোন, রেফ্রিজারেটর, টেলিভিশন ইত্যাদি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেয়। অতিরিক্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তারা আগাম টাকা গ্রহণ করত। প্রতিশ্রুতি ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দেবে, কিন্তু বাস্তবে তা করা হতো না। বেশিরভাগ ক্রেতা পণ্য না পেয়েই ক্ষতিগ্রস্ত হন। শুধু গ্রাহকরাই নয়, বিক্রেতারাও বকেয়া টাকা না পাওয়ায় বিপদে পড়েন। মানি লন্ডারিং এরও অভিযোগ আছে এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।